দর্শক, ইসমানী মির্জাপুর চা মুক্তবাগ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আপনারা জানেন, গতকালকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে একজন র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন একটি অভিযান চালানোর সময়। আগামীকালকে থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। এই পরিস্থিতিতে আসলে নিরাপত্তা পরিস্থিতি কি, সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। এছাড়াও সাম্প্রতিক রাজনীতির অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলবো। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব মোস্তফা কামাল, তিনি উপবার্তা প্রধান বাংলাভিশন। আছেন মাহমুদা হাবিবা, সদস্য মিডিয়া সেল বিএনপি, এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব শিশির মনির, তিনি সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে সংসদ নির্বাচনে একজন প্রার্থী। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। এই যে একটি ঘটনা, যেখানে একেবারে নির্বাচনের প্রচারণা শুরুর দুদিন আগে র্যাবের একজন কর্মকর্তা নিহত হচ্ছেন, আসলে যে বাহিনীগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে আসলে শঙ্কার মধ্যে পড়ছে, তারা প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা কতটুকু দিতে পারছে বলে মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। খুবই প্রাসঙ্গিক বিষয়। প্রথমত আইনশৃঙ্খলা নির্বাচন সময়টাতে প্রাসঙ্গিক, তার উপর এবারের পরিস্থিতিটা ভিন্ন। তার উপর নির্বাচনের ঠিক সময়টাতে আমরা বরাবর যেটা দেখে এসেছি যে অবৈধ অস্ত্র উদ্ধারের একটা নিয়মিত কাজ, সেই সাথে বৈধ অস্ত্রও কিন্তু তুলে নেওয়া হয়। তো এবার ওখানে একটু গোলমাল ছিল শুরুর দিকে। তার উপর ঠিক যেদিন তফসিল ঘোষণা হলো, তার পরদিনে একটি মর্মান্তিক ঘটনা, অর্থাৎ ওসমান হাদির উপর গুলিবর্ষণ। তফসিল ঘোষণার পরদিন, তার ঠিক কয়েকদিন আগে, অর্থাৎ তফসিল ঘোষণার আগে বিএনপির নমিনেশন ঘোষণার পরে গুলিবিদ্ধ হলেন আরেকজন প্রার্থী, চট্টগ্রামে এরশাদুল্লাহ তার নাম। এর পরবর্তীতে বিচ্ছিন্ন আরও কয়েকটি ঘটনা ঘটল। এর মধ্যে যখন কথা আসলো সরকারের পক্ষ থেকে, কথাগুলো মাঝে মধ্যে কাঁচা কাঁচা কথা। সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, এটার মধ্যে কিছুটা হাসির খোরাকও আছে, যে লুট হওয়া অস্ত্রগুলো, অর্থাৎ 5 আগস্টের পরবর্তী সময়ে বা 5 আগস্টে বিভিন্ন থানা থেকে অথবা পুলিশ ফাঁড়ি থেকে যে লুট হওয়া অস্ত্রগুলো, সেগুলো নির্বাচনের সময়ে ব্যবহার হবে না বলে তিনি একটা তথ্য দিয়েছেন। এই তথ্য দেওয়ার মধ্য দিয়ে কিন্তু প্রশ্ন যাচ্ছে যে তিনি এই তথ্যটা কিভাবে পেলেন। সমান্তরালে এই তথ্য আসছে যে তাহলে তিনি জানেন অস্ত্রগুলো কোথায় আছে। যখন তিনি নিশ্চিত করলেন যে অস্ত্রগুলো ব্যবহার হবে না নির্বাচনের এই সময়টাতে, ভোটের সময়, তো এই ধরনের কথা কিন্তু মানুষের মধ্যে যেমন প্রশ্ন জাগাচ্ছে, উদ্বেগও জাগাচ্ছে। আর শুরুতে যখন কয়েকটা ঘটনায় আমরা প্রশ্নবিদ্ধ ছিলাম বা আলোচনাও ছিল যে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে, অবশ্যই প্রার্থীদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয়, তো সেখানে তো ভোটারদের নিরাপত্তারও একটা প্রশ্ন প্রাসঙ্গিক। আবার যারা ভোট নেবেন তাদের নিরাপত্তারও প্রশ্ন আছে, অর্থাৎ ভোট যারা দেবেন তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, ভোট যারা নেবেন তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। এক পর্যায়ে দেখা গেল, যোগ হয়ে গেল যে খোদ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কতটুকু আছে। আলোচনা ছিল যে তাদের প্রস্তুতিটা কীরকম। একটা পর্যায়ে প্রশ্ন যোগ হলো যে তাদের নিরাপত্তাই কতটুকু আছে। এই প্রশ্নের মধ্যেই ঘটল কিন্তু চট্টগ্রামের ঘটনাটা। সেটা আমাদের মধ্যে কিন্তু একটা ভয় জাগাচ্ছে, উদ্বেগ জাগাচ্ছে। ভোটারদের নিরাপত্তা কোন পর্যায়ে থাকবে, প্রার্থীদের নিরাপত্তা কোন পর্যায়ে থাকবে, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তাটা কোন পর্যায়ে থাকবে। তো ওই জায়গায় একটা বিষয় না আনলেই নয়। আমরা যদি নিরাপত্তার প্রশ্নে বলি, বাংলাদেশে উল্লেখযোগ্য রকম শান্তি শৃঙ্খলা বজায় ছিল, একদম উল্লেখ করবার মতো, হয়তো ভবিষ্যতে বা বর্তমানে নোট ডাউন করে রাখার মতো ভবিষ্যতে আমাদের ইতিহাসের বিষয়বস্তু হয়ে থাকবে, যে 5, 6, 7, 8 আগস্টের কথা বলছি, 24-এর এই 3-4 দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। এটার কারণটা কি, ম্যাজিকটা কি? তখন তো পুলিশ বলতে গেলে কিছু ছিল না কোথাও। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলো কেন ওই 3-4টা দিন? যেটা বোঝা যাচ্ছে স্পষ্ট, যে আমাদের যেই এখন যারা রাজনীতিতে আছেন, মাঠ দাবড়াচ্ছেন, অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামী, সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা, যাদের নাম এখন এনসিপি, তাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ছিল, একটা মিলমিশ ছিল, অর্থাৎ ঐক্যের একটা বারতা ছিল। ওই ঐক্য কিন্তু গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে শুধু স্বাভাবিক নয়, উন্নত করতে পেরেছে। যখন যেই কারো একটা আশঙ্কা ছিল যে ওই 3-4 দিন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হলে কি হতে পারে, খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতে বলতে 5 লাখ 10 লাখ বলতে বলতে এক পর্যায়ে 20 লাখও বলে ফেলেছিলেন যে তাদের এই পরিমাণ নেতাকর্মী হত্যা শিকার হতে পারে।
কিন্তু আমরা ওই 3-4 দিন দেখলাম যে ওই পর্যায়ে কোথাও কোনো অঘটন ঘটেনি। এমনকি সামাজিক নিরাপত্তাও ব্যাপক ছিল, অর্থনৈতিক নিরাপত্তাও আমরা দেখেছি, হাট বাজার বেশ পরিস্থিতি চমৎকার ছিল, জিনিসপত্রের দাম। তাহলে এখন তো প্রশ্ন আসে যে আমাদের বড় দুটি দল বা তিনটি দল যাই বলেন, তারা যেই মাঠে যেই বয়ানগুলো দিচ্ছে, পরস্পরের প্রতি যে আক্রমণগুলো করছে, জি। সেটা কিন্তু আমাদের মাঠকে উত্তপ্ত করছে। ওই উত্তপ্তরে একটা জের বলেন আর র্যাশ বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে পড়ছে। তারা যদি এই বার্তাটা দিতে পারতেন যে আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, লড়াই হবে, কিন্তু কোনো শত্রুতা হবে না, কিন্তু তারা যেভাবে শব্দবোমা ফুটাচ্ছেন গত কয়েকটা দিন ধরে পরস্পরের দিকে, কেউ বলছেন যে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে, আবার কেউ বলছেন যে প্রশাসন একদিকে কাজ করছে। তো এর মধ্যেও মন্দের ভালো হিসাবে যেটা খেয়াল করি, গত 3-4 দিন তারা ভাসুরের নাম মুখে না নেয়ার মতো কেউ কারো দলের নাম মুখে নিচ্ছেন না, একটি দল বলছেন। এটা অন্তত একটু শালীনতা, অন্তত এই পর্যায়ে এতটুকু বলা যায়। জি, জনাব শিশির মনির, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। নিরাপত্তা নিয়ে আপনারাও বিভিন্ন পর্যায়ে শঙ্কার কথা জানিয়েছেন এবং একটা পর্যায়ে এসে তারেক রহমানের মতন নিরাপত্তা জামাতের আমিরকে যাতে দেওয়া হয় সে কথা আপনার দলের নেতারা বলছেন। সব মিলিয়ে এখন নির্বাচন কমিশনের তরফ থেকেও আরও 7 জনকে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে। এতে আপনারা আসলে সন্তুষ্ট কিনা? জি, জি। আসলে দেখুন যে কোন মানুষকে নিরাপত্তা দেয়া হবে এইটার কত বিরোধিতা করার কোনো কারণ আমরা কখনো এটার বিরোধিতা করব না। কিন্তু একটা নির্বাচনকালীন সময়ে ইকুয়ালিটি অফ আর্মস যদি আপনাকে সিমস টু হ্যাভ বিন ডান করতে হয়, সেই ক্ষেত্রে এই প্রশ্নটা আসে যে যদি একটি বিবাদমান দলকে আপনি নিরাপত্তা দেন, তাহলে তার কাউন্টার পার্টকেও আপনাকে নিরাপত্তা দেওয়া উচিত। এটি নির্বাচনকালীন সময়ের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটাকে একটা ইকুয়ালিটি অফ আর্মস এর আর্গুমেন্টে ঠিক রাখার জন্য। আর এখন যে নিরাপত্তা দিয়েছেন আমাদের দলের 7 জনকে, আমরা এটা চেয়েছিলাম, তারা দিয়েছেন। সো দিস ইজ গুড অ্যাপ্রোচ। আমরা এটাও চাই অন্য কারোর ব্যাপারে যদি নিরাপত্তা দেওয়ার দরকার মনে করেন সরকার, সেটাও যেন তারা দেন। ভিন্ন কোনো রাজনৈতিক দলের যদি নিরাপত্তা কনসার্ন থাকে তাহলে নিরাপত্তা দেয়া হোক, কিন্তু নিরাপত্তার যে লেভেল, যে গ্রেভিটি, যে ডিগ্রি অফ সিকিউরিটি, এই ডিগ্রি অফ সিকিউরিটি যেন জনগণের মধ্যে একটা বায়াস এনভায়রনমেন্টে ক্রিয়েট না করে, দিস ইজ আওয়ার কনসার্ন। আমাদের কনসার্ন কিন্তু নিরাপত্তা দেওয়া না দেওয়া নিয়ে নয়, আমাদের কনসার্ন হলো নিরাপত্তা দেওয়াটাকে কেন্দ্র করে নির্বাচনকালীন সময়ে কোনো মনস্তাত্ত্বিক পার্থক্য যেন তৈরি না হয়, এই জিনিসটাকে খেয়াল রাখা। দ্যাট ইজ আওয়ার কনসার্ন। আমিও গিয়েছিলাম ইলেকশন কমিশনের অফিসে, সেই আর্গুমেন্টে আমি ছিলাম সেখানে। সেখানে আমরা এটা স্পষ্ট করে বলেছি, দেখেন জনাব তারেক রহমানকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, উই এগ্রি, উই ওয়ান্ট ইট, দেন আমাদের কোনো আপত্তি নেই। এট দ্য সেম টাইম আপনি যদি আদার সাইড কাউন্টার পার্ট যাকে বা যাদেরকে আপনারা মনে করছেন নির্বাচনে বিবাদমান পক্ষ, তাদেরকে আপনি সেম ডিগ্রিতে দেন, তাহলে ইকুয়ালিটি অফ আর্মসটা ইকুয়াল থাকুক। সরকারের ঝোঁক প্রবণতা কোনোভাবে যেন কেউ টেন না পায় বা কেউ আঁচ করতে না পারে, বিশ্লেষণ করতে না পারে, দ্যাট ওয়াজ আওয়ার কনসার্ন। ফলে প্রাইমারিলি আমরা যেটা চেয়েছিলাম সেটা তারা দিয়েছেন। আমরা এটাও চাই আদার সাইডকেও নিরাপত্তা কনসার্ন থাকলে তাদেরকেও পর্যাপ্ত নিরাপত্তা শীর্ষ ব্যবস্থা পর্যায়ের করা হোক। নেতাদের নিরাপত্তার ব্যাপার, মাঠ পর্যায়ে আপনি আছেন, সেখানে আসলে ভোটাররা, প্রার্থীরা আসলে নিরাপত্তার ব্যাপারে কি ভাবছেন? আপনার এলাকায় পরিস্থিতি কি, সেখান থেকে যদি শুরু করতেন। আমার এলাকায় এই ধরনের কোনো কনসার্ন আমি এখনো দেখিনি। তারপরেও আমি দেখলাম এখানে যারা এসেছেন, মিলিটারি ক্যাম্প হয়েছে 2টো থানায়, প্লাস এজেন্সির মানুষ যারা আছেন প্রায়ই আমাদের খবর নেন, আমাদের কোনো বাড়তি নিরাপত্তার প্রয়োজন আছে কিনা, কোনো কোনো ধরনের কোনো সিকিউরিটি কনসার্ন আছে কিনা, অনেকবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু আমি যেহেতু কোনো সুনির্দিষ্ট নিরাপত্তার ইস্যু দেখিনি, আমি কি জন্য নিরাপত্তা নিতে যাব? আমি তো মনে করি আমার এলাকার জনগণই আমার জন্য সবচেয়ে বেশি নিরাপদ, এবং তারা আমাদেরকে যত আগলে রাখে, মায়া মমতাদের ঢেকে রাখে, এটি নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা এনশিওর করতে গিয়ে বরং একটা সেপারেশন ক্রিয়েট হয়। তো আমি আমার এলাকায় জনগণের মধ্য থেকে যে নিরাপত্তা পাচ্ছি, আমার বিবেচনায় দিস ইজ দি বেস্ট ওয়ান। এখনো পর্যন্ত আমি কোনো থ্রেট দেখিনি, থ্রেট পাইনি। কমপ্লেন করলে আইন শৃঙ্খলা বাহিনী ইজ রেডি টু গিভ আস সিকিউরিটি, ডিফারেন্ট টাইম,
several times they are offering me to ensure safety and security, কিন্তু আমি নিতে এটা ইচ্ছুক নই, এই জন্য কারণ পিপল সিকিউরিটিটা আমার কাছে সবচেয়ে বেশি সেফ মনে হয়। আর আমরা একটু যেটা আগে জঙ্গল সলিমপুরের ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। এই ধরনের ঘটনা নির্বাচনের প্রচারণা শুরু ঠিক দুদিন আগে, এটা আসলে আপনাদের সার্বিক যে নিরাপত্তার ব্যাপারে চিন্তাগুলো বা আশঙ্কাগুলো সেটা কোনোভাবে বাড়ায় কিনা? অবশ্যই বাড়ায়। যারা আমাদের নিরাপত্তায় বা ভোট কেন্দ্রের নিরাপত্তায় কিংবা ভোটের পরিবেশ এনশিওর করার জন্য যারা ফিল্ড লেভেলে দায়িত্ব পালন করবেন, তাদের সেফটি সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট, ইন্টারনাল সেফটি সিকিউরিটি। তো এটা কনসার্ন হয়েছি আমি সেই নিউজটা দেখার পরই। আমি নিজেও আমাদের দলীয়ভাবে কথা বলেছি, একই সাথে আমি আইন শৃঙ্খলা বাহিনীর দুটো জায়গায় কথা বলেছিলাম তখন, যে দিস ইজ এ গ্রেভ কনসার্ন। এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলেছি সরকারকে, তারপরে একটা চিঠি খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন, যে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারাই এই প্রক্রিয়ার সঙ্গে থাকবে তাদের সেফটি সিকিউরিটি যেন এনশিওর করা হয়, এই ব্যাপারে আমরা কনসার্ন রেজ করেছি, বিকজ উই ওয়ান্ট দ্যাম টু বি সিকিউরড এট দ্য সেম টাইম। আমাদের সেফটি দেখলেই তো আর হবে না, তাদের সেফটি সিকিউরিটি ইজ অলসো ভেরি কনসার্ন। এবং আজকেও দেখলাম দুই একটা জায়গায় বেশ নির্বাচনী অফিস পোড়ানো, কোথাও কোথাও একটু আক্রমণ, পাল্টা আক্রমণের কথা দেখা যাচ্ছে। এটার জন্য আমরা দ্রুতই আমাদের পার্টির মিটিং ডেকে এগুলো যেন কোনোভাবেই আমরা পার্টিসিপেট না করি, অ্যাভয়েড করতে পারি, অথবা আমরা যেন কখনো আক্রমণের শিকার না হই, সেই জন্য উই আর টেকিং এক্সট্রা মেজার। যেহেতু ডে আফটার টুমরো থেকে নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে, এরকম কেওয়াস ক্রুয়েলটি হলে ইলেকশন প্রসেস উইল বি হ্যাম্পার্ড। জি, মাহমুদা হাবিবা আপনার কাছে পর্যায়ে আসতে চাই। আজকে বিএনপির মহাসচিব বলছিলেন যে এখনো অনেকে নির্বাচন হবে না বা বাধা দেব এই ধরনের কথা বলছে, আসলে কাদের কথা নির্দেশ করছিলেন তিনি, এবং সব মিলিয়ে নির্বাচন কেন্দ্রিক আর কোনো আশঙ্কা আপনারা দেখেন কিনা? নির্বাচনে বাধা দেওয়ার যে কথা তিনি বলছেন সেটাও আসলে কতটুকু বাস্তবসম্মত এই মুহূর্তে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের। দেখুন, নির্বাচন নিয়ে তো নানা কথা আমরা মানে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন বা অংশগ্রহণরত দলগুলোর বিভিন্ন নেতারা তো বলছেনই, তারা নানা সংবাদ সম্মেলন করছেন, নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বলছেন, এমন কথাও বলছেন যে তাদেরকে চিন্তাভাবনা করতে হবে। এই রকম কথোপকথন নানা দল থেকে তো নানা সময় আমরা শুনেছি, কিন্তু মুশকিল হচ্ছে যে সুদীর্ঘকাল পরে বাংলাদেশে একটা নির্বাচনী আবহ এমন একটা জায়গায় পৌঁছে গেছে। আপনি শিশুমণির ভাইয়ের কাছে শুনলেন, তিনি একজন প্রার্থী, তিনি আর তার এলাকাতেই আছেন। এটা প্রত্যেকটা প্রার্থীর কাছেই দেখবেন, গোটা দেশের মধ্যে কিন্তু নির্বাচনী আবহটা খুব শক্তিশালীভাবে, মানে এই মুহূর্তে খুব শক্তিশালী হয়ে উঠেছে। এইটা মানে খুব পজিটিভ বলবো আমি ভোটের দিক থেকে। আপনি অনেকগুলো কনসার্ন রেজ করেছেন, আমি একটা একটা করে একটু বলে আসি। আমাদের সম্মানিত মহাসচিবের বক্তব্য নিয়ে বলে, এটা গতকালকে পরশু বা তার আগের দিন সম্ভবত যে এনসিপিও একটা মুখপাত্র আসিফ মাহমুদও বলেছিলেন, এই ধরনের বিভিন্ন বক্তব্যের হয়তো এটা মানে একটা মানে ইয়ে হতে পারে তার পক্ষ থেকে। কিন্তু আমি যেটা মানে কনসার্নগুলো বলছি, দেখুন আমি প্রথম ঘটনায় আসি, সালিমপুর জঙ্গল সীতাকুণ্ড নিয়ে। এই জায়গাটা কিন্তু ভেরি সেন্সিটিভ প্লেস। এটা আজকে থেকে নয়, 2022-এর 4ই ফেব্রুয়ারি র্যাবের সাথে গোলাগুলি হয়েছিল ওখানে। ওইখানে 2022-এর 8ই সেপ্টেম্বরেও একটা এই ধরনের মানে প্রশাসনের সাথে সরাসরি, মানে তাদের সরাসরি প্রশাসনের সাথে যুদ্ধ হয়েছে ওই এলাকার বাসিন্দাদের। এবং 2023-এর 14ই সেপ্টেম্বর তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে 20 জন সদস্য তারা তাড়া করেছিল এবং গুলি করেছিল। আপনি বুঝেন যে কতখানি ওই জায়গাটা, যদিও একেবারে অলমোস্ট লোকালয়, এটা কিন্তু বাইরে, খুব যে বাইরে তাও কিন্তু না। জঙ্গলটা এমন না যে একেবারে প্রান্তে অবস্থিত, এমন না যে এটা মানে আপনার এটা বলার সুযোগ নাই যে বাইরে থেকে এসে কেউ করছে। এটা কিন্তু ইনসাইডেই একটা খুব কঠিন জায়গা হিসেবে, দুষ্কৃতিকারীদের একটা আখড়া হিসেবে গড়ে উঠেছে। এই জায়গাটায় অনেক অনেক মানে কেয়ারফুল একটা অপারেশন পরিচালনা করা প্রয়োজন ছিল বলেই মানে আমি মনে করি। ডেফিনেটলি এখানে মানে যেইটা ঘটেছে এটা তো অত্যন্ত দুঃখজনক, কিন্তু একই সাথে এইটার মানে আপনি অস্ত্র উদ্ধারে গেলে সেই টিমটা অনেক বড় হওয়া প্রয়োজন ছিল, অতীত ইতিহাস বলে। এবং এটা তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের চেয়ে হাজার গুণে
ভালোভাবে জানার কথা। নির্বাচনকে সামনে রেখে র্যাবের মতো একটা অত্যন্ত মানে কি বলবো এটাকে এলিট ফোর্স বলা হয় তাদেরকে, বিকজ তাদের যে ইন্টেলিজেন্স, তাদের যে ধরনের অ্যাপারেটাস বা যে ধরনের ইন্টেলিজেন্স মানে কি বলবো যন্ত্রপাতির অ্যাক্সেস আছে, সেটা সম্ভবত অন্য বাহিনীর আছে কিনা সন্দেহ। র্যাব নিয়ে আমাদের অনেক বেশি কনসার্ন এই জন্য যে আমিও কিন্তু ব্যক্তিগতভাবে র্যাব আমাকে ট্র্যাক করে দাউদকান্দি থেকে তুলেছিল, আমি জানি তারা অত্যন্ত সক্ষম একটা বাহিনী। এই অত্যন্ত সক্ষম একটা বাহিনীকে ট্র্যাপ করতে হলে এই যে অপারেশনটা টোটালটা পরিচালনা করা হয়েছে, এই পরিচালনাটা সঠিক ছিল কিনা। মনজুর ভাই, আমরা যে কেবল বাইরে রাজনৈতিক দলগুলোই বা মানে ধরেন নানাভাবে বলছেন নির্বাচনে কথা হচ্ছে, তা তো না। আমাদের মোটের ওপরে এই সরকারের ভেতরের একটা অংশও আছেন যারা এই নির্বাচন নিয়ে খুব আগ্রহী নন। এটা রিয়েলিটি, এটা মেনে নিতে হবে যে জনপ্রশাসনের একটা অংশ আছে মানে প্রশাসনেরও। ফলে আমি যেটা ভিডিও দেখেছি, একটা গাড়ি আমি দেখেছি, গাড়িটা খুব দ্রুততার সাথে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যেহেতু সিসিটিভি ফুটেজ এখন অ্যাভেলেবল। এই টোটাল মানে আমার মনে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই টোটাল অপারেশনটাই A to Z বারবার মানে আলোচনা করা উচিত যে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটা অপারেশন চালাতে হলে আরও অনেক বেশি ওয়েল ইকুইপড হয়ে ওই জায়গাটায় যাওয়াটা প্রয়োজন ছিল কিনা। এইটা হচ্ছে একটা পয়েন্ট, এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয়ত, এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে অত্যন্ত ভীত করে এই জন্য যে যিনি মারা গেছেন তিনি কিন্তু টপ টায়ার একজন অফিসার, সম্ভবত পরিচালক, একজন উপপরিচালক, এই ধরনের তার পোস্ট, উপসহকারী পরিচালক, স্টিল দ্যাট ইজ এ ভেরি হাই পোস্ট। তো এই জায়গাটায় আপনার মানে এই ধরনের একটা ঘটনা ঘটতে দেওয়াই আমি বলবো যে ওয়েল ইকুইপড একটা, যেখানে আপনি জানেন যে ডিসির সাথে গোলাগুলি হচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে গোলাগুলি হচ্ছে, আপনার র্যাবের সাথে গোলাগুলি হয়েছে একাধিকবার, ওই জায়গায় তো আরও অনেক মানে আমি বলবো যে সুপরিকল্পিত একটা প্রয়োজন ছিল একটা। এইটা মানে আপনি যখন আমরা দেখি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দুষ্কৃতিকারীরা তাদের গায়ে হাত দেয়, তাদেরকে মেরে ফেলতে সক্ষম হয়, সাধারণ মানুষের উপরে পারসেপশনটা ভয়াবহ। তারা এই ব্যাকগ্রাউন্ডগুলো চেক করে না, তারা জানে যে ওখানে গেছে এবং র্যাবের একজন অফিসার মারা গেছে, এটা মোটের উপরে একটা ভীতি তৈরি করে। এটা একটা। দ্বিতীয়ত আমি একটু তাহলে বিরতির পর ফিরে আসি। আচ্ছা, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম মাহমুদা হাবিবা, আপনার কাছে যে প্রসঙ্গে ছিলেন সেটা শেষ করতে পারেন। এছাড়া একটু আগে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম বিরতির মধ্যে, যে মিরপুরে একটি সংঘর্ষ হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে, আসলে এটা ভবিষ্যতে থামানোর ব্যাপারে দলগুলোর দিক থেকে কি করার আছে? ধন্যবাদ আপনাকে। আমি যেই জায়গায় ছিলাম সেটা একটু আসলে আমি শিশুমণির ভাইয়ের ওই কথাটার একটু করে আসি। বেসিক্যালি দেখুন, আপনার যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা হয়ে যায়, তারপরে আপনার প্রতিটা প্রার্থী কিন্তু তার জন্য নিরাপত্তা চাইতে পারে। দিস ইজ কোয়াইট আ ন্যাচুরাল থিং। এই মানে আপনি এখন ওটা সরকার থেকে বিবেচনা করা হয় গুরুত্বটা। যেমন আমি যদি চাই, ধরুন যে নির্বাচনে প্রার্থী আমি, হয়তো আমার জন্য একটা গাদাবন্দুকওয়ালা একজন পুলিশ দিয়ে দেওয়া হবে অ্যাজ পার দ্য ইয়ে, যেমন শিশুমণি ভাইয়ের ব্যক্তিগতভাবে ধারণা তার প্রয়োজনই নেই। সো এটা হচ্ছে এটা কিন্তু একটা নর্ম আছে। কিন্তু যেটা নিয়ে আসলে এতবার কথা হচ্ছে যে আমাদের সমাজে চেয়ারম্যানের বিষয়টা নিয়ে, ওনার কিন্তু ব্যক্তিগত যেটা নিরাপত্তা বাহিনী, মানে আমাদের সম্মানিত মানে প্রয়াত চেয়ারপারসনের সময় থেকে আছেন সিএসএফ যে বাহিনী, আমাদের কিন্তু একটা খুব স্ট্রং এবং একটা গুড মানে কি বলবো একটা গুড শেপের একটা আছে, আমাদের সিএসএফ টিম আছে। বেসিক্যালি এটা হচ্ছে তার নিরাপত্তার জন্য। তিনি যখন অফিসে যান বা তার যে বাসায় যাচ্ছেন বা অন্য জায়গায় যাচ্ছেন, এখানে কিন্তু তিনি ওই নিরাপত্তাগুলো মূলত পাচ্ছেন। আর কিন্তু মুশকিলটা হচ্ছে যে এখানে আরেকটা জননিরাপত্তার প্রশ্নটা কখন চলে আসে, যে তিনি যখন বাইরে বেরোচ্ছেন তখন নাম্বার অফ পিপল, আপনার সমাগমের পরিমাণটা ওইটা বাধ্য করে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা মানে শান্ত রাখাই বলুন বা তাদের নিরাপত্তা ম্যানেজ করাই বলুন, তাদেরকে বাধ্য করে। কারণ তিনি যে মুভটা করেন, যেখানেই মুভ করেন, যখন শহরে কোথাও মুভ করছেন, নাম্বার অফ পিপল এত বেশি যে এটা কিন্তু তখন একটা ইস্যু হয়ে যায়। এইটা যেই কারণে হ্যাঁ, তিনি যেদিন দেশে ফিরেছিলেন সেদিন ডেফিনেটলি একটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পেয়েছেন, কিন্তু তারপর থেকে যেই জায়গাতেই তিনি যাচ্ছেন সেটা হচ্ছে
যেইভাবে আমরা নিরাপত্তা চেয়েছি, এখানে কিন্তু আমরা কিন্তু এসএসএফই চেয়েছিলাম তার জন্য, মানে সম্মানিত মানে ইয়ের পরে, মানে আমাদেরকে ম্যাডামকে যখন এসএসএফ দেওয়া হলো আমাদের প্রয়াত চেয়ারপারসন পরে, আমরা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তাটাই তার জন্য চেয়েছিলাম। কিন্তু এটা তো তার নিজস্ব ওই যে চলাফেরার সময় বা অফিস বা বাসাতে প্রযোজ্য না, ফলে জনসমাগমটা কিন্তু অনেক অনেক বেশি হয়ে যায়, যেটা সিএসএফ এর পক্ষে কন্ট্রোল করা সম্ভব হয় না। এই জায়গাটা খুব বাধ্য হয়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু এগিয়ে আসতে হয়। ওই রিয়ালিটিটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ তাদেরকেও কিন্তু তাদের নিরাপত্তা রক্ষা করাটাও একটা জরুরি বিষয় এখানে। আর নির্বাচনে এই কারণে যখন ওই যে সবসময় বলা হয় যে তার মতো, দেখুন তার মতো তো তার নিজস্ব একটা টিমই আছে, ওই টিমই তো তাকে একটা এক্সট্রাঅর্ডিনারি সিকিউরিটি, আমাদের নিজেদের অফিসে ঢুকতে প্রতিবারই আমাদের নানা ধরনের সিকিউরিটি মানে যেতে হয়, যেটা সুনির্দিষ্ট কারণ আছে বলেই আমাদের এটা আমরা মেনটেন করেছি। কিন্তু এটা তো দীর্ঘ সময় চালানো যাবে না, যেহেতু তিনি এসেছেন প্রথম দিকে এটা একটা স্টাবলিশ করা হয়েছে, নির্বাচন আসছে, এখন তো তিনি এই যে ধরুন 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা যখন শুরু হবে, সিলেট থেকে তিনি যাওয়া শুরু করবেন, তো তার মতো করে তখন দেখা যাবে যে যেই জায়গায় যাচ্ছেন সেই লোকাল অথরিটির উপরে দায়িত্বগুলো পড়ছে। ওইখানে উনাকে যে সিকিউরিটি দেওয়াটা যতখানি কনসার্ন থাকে, তার অতখানি বা তার চেয়ে বেশি কনসার্ন থাকে উপস্থিত জনসমাগমের নিরাপত্তাটা নিশ্চিত করা, যেটার সংখ্যাটা একেবারে হিউজ। আর যেটা আপনি বলছেন যে আপনার আরেকটা মিরপুরের যে ইনসিডেন্টটা, দেখুন নির্বাচন আগাতে থাকলে হয় কি, মানে রাজা যত বলে পারিষদগণে বলে তার শতগুণ। প্রার্থী কতটুকু কি বলেন, ওখানে তো স্বয়ং অত্যন্ত রেসপন্সিবল প্রার্থী আছেন, এদিকে আমাদের মিল্টন ভাই আছেন, ওইদিকে আমির সাহেব স্বয়ং আছেন। আমি প্রত্যাশা করি যে তাদের কাছ থেকে খুব পজিটিভ রেসপন্সই হবে তাদের কর্মীদের প্রতি, যেন এই ধরনের ঘটনায় তারা না জড়ান। কিন্তু যেটা হয় যে ওই যে কর্মীদের মধ্যে তারা অনেক সময় উত্তেজনা দমন করতে পারে না, এটা দলের অবশ্যই একটা খুব বড় ধরনের দায়িত্ব আছে, দলই পারে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে। 22 তারিখের আগে থেকে তো কোনো রকম প্রচারণা আপনি এখন কি করছেন, এখন করছেন দেওয়া মাহফিল, এখন আপনি করছেন নানা ধরনের সামাজিক কার্যক্রম, কারণ আপনাকে তো যেতে হচ্ছে লোকজনের কাছে, তো আপনি কোন হিসেবে যাচ্ছেন? শিশুমণি ভাই তো আর ভোট চাইতে পারছেন না, তিনি কিন্তু যাচ্ছেন ওই কুশল বিনিময় করছেন, মসজিদে দোয়া করছেন, এইগুলোর মধ্যেই তো সীমাবদ্ধ। তো এইগুলো করতে যে হয় কি, কখনো কখনো এক দলের প্রতি অভিযোগ থাকে, এটা যেটা শুনলাম কিছুক্ষণ আগে যে এইখানে বোধহয় গত কয়েকদিন ধরে যে মসজিদের সামনে ইনসিডেন্টটা হয়েছে, জামাতের সমর্থকরা অথবা কর্মীরা ওখানে হয়তো নিয়মিতই বসছিলেন, ফলে একটা মানে কনফ্রন্ট করার মতো বিষয় ওখানে দাঁড়িয়ে যায়। তো নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের প্রচেষ্টা যে প্রার্থী থাকে বিষয়টা তা না, কিন্তু তাদের ওই যে অতি উৎসাহী কর্মীরা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবং এটা নির্বাচন যত আপনার যখন এখনও তো আপনার করাই হয়নি, 22 তারিখ শুরুই হয়নি, 22 অনওয়ার্ডস এটা বৃদ্ধি পাওয়ার কথা। এইটার দায়িত্ব রেসপেক্টিভ পার্টির, আমার দলের মানে যারা কর্মী আছেন, যারা নির্বাচনী কাজে মাঠে আছেন, যারা প্রার্থী আছেন, তাদের প্রত্যেকের এই জায়গাটায় রেসপন্সিবল হতেই হবে, না হলে আপনার মানে মাঠের মানে কি বলবো এটাকে একটা শান্তিপূর্ণ আবহাওয়া রাখা যাবে না। ধন্যবাদ। জনাব শিশির মনির, যদি এই প্রসঙ্গে কিছু যোগ করার থাকে করতে পারেন। এর পাশাপাশি যে 11 দলীয় জোট আপনারা করেছিলেন, সেখান থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে গেল, এর ফলে আসলে নির্বাচনের মাঠে কি প্রভাব পড়ছে সেটা যদি বলতেন। জি, আমি আপার সঙ্গে একমত। আমাদের যারা অংশগ্রহণ করছি আমরা নির্বাচনে, যে পার্টিগুলো অংশগ্রহণ করছে, এই ধরনের ক্যাজুয়ালিটি যেন না হয়, ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। এই ঘটনা দেখে আমি এখানে বসে কথাও বলেছি আমাদের পার্টি হাই আপসের সঙ্গে, ইফ পসিবল উই ক্যান সিট টুগেদার উইথ বিএনপি, যেন সারা দেশের নির্বাচনী এনভায়রনমেন্টটা কন্ডিউসিভ থাকে। সেই জন্য আমরা উভয় পক্ষ বসে একটা আলাপ আলোচনা করতে পারি। উই আর অলওয়েজ ইন ফেভার অফ মেনটেইনিং এ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ফর ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। আর সেকেন্ড কথাটা হলো যে আপনি যে কথাটা বলেছেন যে এই ক্ষেত্রে আমাদেরকে আসলে এই এনভায়রনমেন্টটা যদি আমরা মেনটেন করতে হয়, তাহলে মেনটেন করতে গেলে আমি জয়েন্ট কমিটি গঠনের পক্ষে। যে নির্বাচনী এনভায়রনমেন্টটা শুধুমাত্র কোনো দলের জন্য মেনটেন করাটা এখানে জরুরি না, এখানে জরুরি হলো দেশের জন্য। এই নির্বাচন যদি সঠিকভাবে আমরা করতে ব্যর্থ হই, তাহলে the ultimate result of the mass upsurge of the revolution will be seriously questioned. এই জন্য এই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ঠিক রাখাটা শুধুমাত্র কোনো দলের পক্ষে বিপক্ষের প্রশ্ন না, প্রশ্ন হলো দেশের ভবিষ্যতের প্রশ্ন। এবং সেটাতে আমাদেরকে, আমার মনে হয়, অত্যন্ত প্র্যাগম্যাটিক পদক্ষেপ নেওয়া উচিত। আমি তার পক্ষে, জয়েন্ট টাস্ক ফোর্স করার পক্ষে, পার্টিগুলোকে মিলে এনভায়রনমেন্টটাকে ঠিক রাখার জন্য।
আর ইসলামী আরেকটা প্রশ্ন আন্দোলনের সাথে করেছে। জোটের ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ, আমি সেটা বলছি। ভেঙে আরেকটা যাওয়ায় প্রশ্ন কি করেছেন আসলে দাঁড়াচ্ছে? জোটের ব্যাপারে। আমার মনে হয় না ইলেকশন প্রসেসে খুব বেশি প্রভাব পড়বে। আমরা যে সমস্ত জরিপ করেছি, এই জরিপে ইন্ডিপেন্ডেন্টলি যে পলিটিক্যাল পার্টির প্রতি আমাদের অফকোর্স উই আর রেসপেক্টফুল ফর দ্যাম, কিন্তু যে পলিটিক্যাল পার্টি এখন এককভাবে নির্বাচন করছেন, ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত 3টা জরিপ আমরা করেছি থার্ড অ্যাঙ্গেল থেকে, এই 3টা জরিপেই এককভাবে তারা নির্বাচনে খুব বেশি প্রভাব ফেলতে পারবে বলে কোনো জরিপ বলেনি। However, at a political party may have its own design and strategy. তো আমরা হলে ভালো হতো, কিন্তু যেহেতু শেষ পর্যন্ত হয়নি, এটা খুব ক্ষতির কারণ হবে বলে আমরা মনে করি না। এবং আমাদের ইন্টারনাল যে জরিপ আছে, জরিপ এটাকে সাপোর্ট করে না যে খুব ক্ষতির সম্মুখীন হতে হবে। তারপরেও আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলাম, কিন্তু যখন আমরা দেখেছি যে এটা টু রিস্কি হয়ে যাচ্ছে, এত স্টাবর্ন হয়ে একটা প্রসেসের মধ্যে থেকে হোল প্রসেসটাকে জেপার্ডাইজ করা ঠিক হবে না, তখনই আমরা মূলত ওই জরিপ নির্ভর সিদ্ধান্তে যেতে বাধ্য হয়েছি। তারপরেও রেসপেক্ট শো করে ইসলামী আন্দোলনের প্রধান যিনি, তার আসন থেকে আমরা প্রার্থী সরিয়ে নিয়েছি। এটা শোয়িং রেসপেক্ট টু হিম। আমার বিবেচনায় আমরা 3টা জরিপ করেছি। সর্বশেষ জরিপ হয়েছে মিড জানুয়ারিতে। এই জরিপের ভিত্তিতে আমরা দেখেছি যে দিস ইজ এট অল নট প্লজিবল ফর ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে এতগুলো আসনে নির্বাচনে প্রতিযোগিতা করা ইজ নাইদার পসিবল নট প্লজিবল। ফলে আমাদের বিবেচনায় উই হ্যাভ রেসপেক্ট ফর দেম, কিন্তু এট দিস স্টেজ ইলেকশনে বড় ধরনের কোনো ইম্প্যাক্ট ফেলবে বলে আমরা মনে করি না। জি, ধন্যবাদ। জনাব মোস্তফা কামাল, জি। এই যে জোটের হিসেব নিকেশ এখন পর্যন্ত যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে আসলে কারা শক্তিশালী অবস্থানে আছেন বলে মনে হয়? যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবছর জোটের মধ্যে আমরা একটু রকম ফের দেখছি, কিন্তু জোট নানা কিসিমে হয়, সমঝোতা হয়, বোঝাপড়া হয়, এ ধরনের নানান শব্দে আমরা শৃঙ্খলিত করি বোঝাপড়াটাকে। তো এবার যেহেতু প্রেক্ষিত ভিন্ন, এবারের বোঝাপড়াটা একটু ভিন্ন রকম হতে পারত। প্রথমত হচ্ছে যে আপনি 24-এর চেতনা লালনকারী কিন্তু প্রত্যেকেই পরস্পরের অত্যন্ত চেনা তারা। শিশির মনির ভাই যেটা কাউন্টার পার্ট বলেছেন, সেটা ঠিক কাউন্টার পার্ট বলাও যাবে না, তারা অত্যন্ত ঘনিষ্ঠ সবাই। আজকে যদি আওয়ামী লীগ মাঠে থাকতো, সেই ক্ষেত্রে হয়তো কাউন্টার পার্টটা আমরা ভাবতেও স্বাভাবিক হতো। তো এখানে একটা বোঝাপড়ার বিষয় ছিল এবার প্রত্যেকের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, প্রত্যেকটা পেশাজীবীর জন্য, এমনকি সরকারি বিভিন্ন বাহিনীগুলোর জন্য, প্রশাসনের জন্য, যে আমাদের কোন ভুল ত্রুটির কারণে কে কত ভুগেছি বা সামনে আরও ভুগতে হতে পারে কিনা। তো ওই বোঝাপড়ার মধ্য দিয়ে এবার একটা আলোচনায় ছিল, কয়েকটা আলোচনা ছিল। একটা ছিল যে এবার স্বতন্ত্র অনেকে বেরিয়ে আসবে, অর্থাৎ প্রতীক তার জন্য বা দল তার জন্য ম্যাটার করবে না, কারণ মাঠের অবস্থাটা এরকমই ছিল। এই গেল একটা। যেমন শিশির মনির ভাইকে যদি উদাহরণ হিসাবে আনি, তিনি শিবির করতেন অথবা জামাতের সাথে সম্পৃক্ত, এর বাইরেও তার আদালতে বিচারাঙ্গনে যে একটা উচ্চতা তৈরি হয়েছে, ওই সময়টা কিন্তু এরকম আরও কয়েকজনের নাম উচ্চারিত হতো যে এরা নিজস্ব সত্তা নিয়েও নির্বাচনের মাঠে লড়তে পারবেন। আজকে যারা এনসিপির বিভিন্ন পদবিধারী, তাদেরকে নিয়েও কিন্তু এই হাইপ ছিল। তো নির্বাচনের মার্কা বিচারে বা প্রতীক বিচারে কলা গাছ বলতে একটা শব্দ ব্যবহার হয়, যে মার্কা কলা গাছ। আসলে কলা গাছ নামে কোনো মার্কা থাকে না, এটা দুই অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে জনপ্রিয়তা যদি তুঙ্গে থাকে, সে যে কোনো মার্কায় পাশ করতে পারে, অথবা যে প্রার্থীর জনপ্রিয়তা নেই কিন্তু যদি দলীয় প্রতীক পায়, সেই ক্ষেত্রে কলা গাছ হলেও পাশ করতে পারে। দুই রকম দুইটা বয়ান। তো এর মধ্য দিয়ে জোটে যেটা হয়ে থাকে আমাদের প্রতিবেশী দেশে বা বিভিন্ন দেশে হয়, আমাদের দেশেও হয়েছে যে নির্বাচনের পর একটা বোঝাপড়া হয়। কিন্তু আমরা এবার দেখলাম যে বোঝাপড়াটা পুরাটা নির্বাচনের আগে হয়ে যাচ্ছে। যেহেতু তারা 24-এর অংশীজন প্রত্যেকেই, তাদের মধ্যে বোঝাপড়া হয়তো আরও চলতে থাকবে। বোঝাপড়া হয়ে যাচ্ছে কেন মনে হলো? হয়ে যাচ্ছে যেহেতু 11 দলের নাম হয়ে গেছে 10 দল। কিন্তু মূল যে প্রতিপক্ষ জামাত বা বিএনপি, তাদের মধ্যেও কি আলোচনা চলছে বলে মনে হয়? এখনো চলছে, এবং কি জামাতের আমির কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আমাদের মধ্যে আবারও বসা হবে। আমাদের বলতে তারেক রহমান সাহেব অথবা বিএনপিকে তিনি মিন করেছেন যে তারা আবারও বসবেন, সরকার গঠনের আগেও আরেকবার বসবেন, স্পষ্ট করে বলেছেন।
আবার দেখেন বিএনপির দিক থেকেও কিন্তু পয়গাম অত্যন্ত পরিষ্কার যে যারা নির্বাচনে পরাজিত হবে তাদের সাথেও বোঝাপড়া হতে পারে, অর্থাৎ মেসেজটা কিন্তু দুপক্ষ থেকে পরিষ্কার। কিন্তু মাঝপথে যখন এই ছোটোখাটো ঘটনা নিয়ে বাড়তি কথা আসছে, এক একটা কথায় কিন্তু গণ্ডগোল পাকছে। আবার ইসলামী দলগুলো বা ইসলামপন্থী দলগুলোর মধ্যে বা যে এক বক্সে ভোট নেওয়ার যে একটা প্রবণতা আমরা খেয়াল করেছি, ওটাও কিন্তু এরই মধ্যে কিছুটা বরবাদের পর্যায়ে। জি। কারণ আমাদের একটু মনে রাখা দরকার আছে, জুলাই আগস্টের যে আন্দোলন, ওই আন্দোলনে যেমন শিক্ষার্থী আন্দোলন বলা হয় কালেকটিভলি সঠিক, কিন্তু আরেকটা ব্যতিক্রম দিক এবার ছিল, যেটা বাংলাদেশের একটা উল্লেখযোগ্য ঘটনা। 5 আগস্টের আন্দোলনের আগের কয়েকটা দিন, বিশেষ করে আপনি যাত্রাবাড়ি পয়েন্ট অথবা মিরপুর পয়েন্ট যদি ধরেন, প্রচুর মাদ্রাসা শিক্ষার্থী কিন্তু সেখানে নেমেছিল। তাদের বিষয়টা ওইভাবে সামনে আসেনি। অন এভারেজ তাদেরকে শিবির বলে চিহ্নিত করা হয়েছে, আসলে ওরা বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী। অর্থাৎ প্রচলিত শিক্ষার সাথে ইংরেজি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা 24 কিন্তু একসাথে করে দিয়েছে সবাইকে। এখন কেউ যদি ভুলে গিয়ে থাকেন, এটা তাদের যার যার বিষয়, কিন্তু এই তথ্যগুলো আমলে রাখার বিষয় আছে। জি। অর্থাৎ নিজেদের গুরুত্ব বাড়ানোর প্রত্যেকটা সেক্টরে এবার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, হোক স্বতন্ত্র, হোক বিএনপি, হোক জামাত অথবা অন্য কেউ, অন্য কোনো পেশাজীবী, ওই সম্ভাবনাটা এরই মধ্যে অনেকটা আমি বলছিলাম যে বরবাদের মতোই। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও দর্শক ফিরছি একটু পরে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো জনাব শিশির মনির আপনার কাছে। এই সময় এসে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নানান ধরনের প্রশ্ন বিভিন্ন সময় তোলা হয়েছে, সেই ব্যাপারে এই মুহূর্তে জামাত ইসলামের অবস্থানটা আসলে কি? দেখুন, আসলে আমরা দুটো প্রশ্ন তুলেছিলাম। একটা প্রশ্ন তুলেছিলাম যখন নির্বাচনের নমিনেশন পেপার সাবমিশনের পরে বাছাই প্রক্রিয়ায় যখন দেখা গেল দ্বৈত নীতি ফলো করা হচ্ছে, এক জায়গায় একজনকে আপনার ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করা হচ্ছে, আরেক জায়গায় ডুয়াল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট হয়েছে কি হয় নাই এই গ্রাউন্ডে বাদ করে দেওয়া হচ্ছে, আরেক জায়গায় অ্যাপ্লিকেশন করা হয়েছে শুধুমাত্র অ্যাকসেপ্ট হয়নি, সেটাকে গ্রহণ করে নেওয়া হচ্ছে। এই প্রশ্নটি আমরা সেখানে তুলেছিলাম। আরেকটি প্রশ্ন আমরা তুলেছিলাম যে প্রশাসনের কিছু কিছু ব্যবহার, বিশেষ করে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পরে বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছিল ওই দিন এবং তারপরের 4-5 দিন। আপনি দেখবেন সরকারি কর্মচারীদের একটা সমিতি গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছিলেন। এগুলো তো এক ধরনের ঝোঁক প্রবণতাকে প্রমাণ করেছে বা দেখিয়েছে। এটা আমরা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেছি। নির্বাচন কমিশন আমাদেরকে বলেছেন যে এই সমস্ত বিষয়ে তারা উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং দেখবেন যে একটা সফর ছিল, উত্তরবঙ্গ সফর, সেটার ব্যাপারেও আমরা বলেছিলাম যে পার্টির হেড এখন যদি 7টা বা 11টা ডিস্ট্রিক্টে সফরে যান, তাহলে এটা ডেফিনেটলি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে। সেটাকে আমরা দেখেছি ইলেকশন কমিশন প্রপারলি অ্যাড্রেস করেছে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে টু ক্যান্সেল দিস সফর এবং অ্যাকর্ডিংলি ইট ওয়াজ ক্যান্সেল। এরপর আরেকটা কথা আমরা বলেছিলাম যে যদি পুলিশ প্রশাসন এবং কয়েকটা প্রশাসন কিন্তু একসাথে কাজ করছে, দেখবেন এখানে মাঠ পর্যায়ে আসছে মিলিটারি প্রশাসন, আবার আসছে পুলিশের একটা কোঅর্ডিনেশন হচ্ছে, একই সাথে দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেছেন, একটা ইনকোয়ারি কমিটি গঠিত জি। হয়েছে জাজ সাহেবের নেতৃত্বে। এইটার মধ্যে একটা কোঅর্ডিনেশনের অভাবের কথা আমরা বলেছিলাম যে আসলে কমপ্লেন হলে কমপ্লেন কোথায় করব আমরা, আচরণবিধি লঙ্ঘন হলে লঙ্ঘনের কোথায় করব, কুইকেস্ট সিচুয়েশন আমরা কিভাবে মিট আপ করব। এই জায়গায় দেখা গেছে এক এক জায়গায় এক এক ধরনের পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। জি। তখন আমরা বেশ কিছু ডিসির ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছিলাম। তো আমার মনে হয় এই কনসার্নগুলো ইলেকশন কমিশন দেখছে, দেখার চেষ্টা করছে। জি। সরকারেরও বেশ ভালো পদক্ষেপ আছে। উই আর এট দিস স্টেজ হ্যাপি নাও আনলেস সামথিং রিভার্স হ্যাপেন্স। ধন্যবাদ। একই প্রশ্ন মাহমুদা হাবিবা আপনার কাছে, প্রশাসন আসলে নিরপেক্ষ আচরণ করতে পারছে কিনা? প্রশাসন তো বড় জটিল অবস্থায় আছে। পাল্লা যেদিকে যায়, কখনো মানে যদি আমার দলের পক্ষে কিছু হয়,
আমার মানে শিশুমণির ভাইয়ের মনে হয় যে মানে ওনার দলের মনে হয় যে এই প্রশাসন আমার পক্ষপাতী। এবার বহু কিছু আমরাও দেখেছি যেগুলোতে আমাদেরও মনে হয় যে প্রশাসনের 100% নিরপেক্ষ আচরণ বজায় রাখা সম্ভব হচ্ছে না। দেখুন, আমি সরকারি কর্মচারীদের সাথে ওনার যে দেখা করার বিষয়টা উনি বললেন, আমি আসলে এটা ঠিক রিকল করতে পারছি না এক্স্যাক্টলি কবে দেখা করেছেন। তবে এটা কথা মাঝখানে শোনা গিয়েছিল যে সরকারি পে স্কেল নিয়ে যে কথাটা হচ্ছে তারা দেখা করতে চান, এইটুকু আমার জানি। ওয়েল, আমি মনে করতে পারছি না। আশা করি মনির ভাই আগামী ইয়েতে এটা কথোপকথনের সময় এটা মানে জানাবেন। দুটো জিনিস, এক হচ্ছে যে উত্তরবঙ্গ সফর করতে যেতে পারেন, এখানে দুটো জিনিস। একটা হচ্ছে যে তারা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন, অ্যাকর্ডিংলি ক্যান্সেল হয়েছে, বিষয়টা তা নয়। আর একটু সুন্দরভাবে প্রেজেন্ট করলে উনি অত্যন্ত সুবক্তা শিশিরমণি ভাই, আমি খুশি হতাম। এটা নির্বাচন কমিশন তাকে অনুরোধ করেছেন তার উত্তরাঞ্চল সফরটা, ওইটা কিন্তু আপনাকে একটা জিনিস বিবেচনায় রাখতে হবে যে তারেক রহমান তার নিজস্ব এলাকায় মানে বগুড়া বা ওই এরিয়াটায় দীর্ঘদিন যাননি, এবং ঢাকায় এসে উনি এখানে হাদির কবর জিয়ারত করেছেন তার ছোটো ভাইয়ের কবরে যাওয়ার আগে। তার একটা ইচ্ছা ছিল এই চিটাঙে যে শহীদ ওয়াসিম এবং এখানে আপনার সাঈদের কবরটা জিয়ারত করা, এবং সেই হিসেবে উনি কিন্তু পার্টি প্রধান হিসেবে যাওয়ার কথা, যেটা কমপ্লিটলি মানে ইয়ের বাইরে রেখেও করা যেত। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে তিনি যাওয়াতে ব্যাপক গণজাগরণ হতে পারে, সেটা নির্বাচনে হয়তো মানে সেটা আফটার এফেক্ট হয়তো আপনার জন্য মানে ইয়ের বিষয় হতে পারে, কিন্তু আদারওয়াইজ আপনি যদি নির্বাচনী প্রচারণা না করেন, শিশুমণির ভাই যেমন নির্বাচনী ইয়ে শুরুই হয়নি, উনি এলাকায় কী করছেন? তাহলে নির্বাচনী প্রচারণা তো শুরুই হয়নি, উনি এলাকায় কী করছেন? এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন, কারণ আপনি কিন্তু এলাকার জনগণের সংশ্লিষ্ট আছেন, তার সামনে আছেন, আপনি ভোট চাইছেন না, কিন্তু আপনি কাছে কাছে আছেন, পাশে পাশে আছেন, কারণ আপনি চাইছেন, আপনি আশা করছেন, প্রত্যাশা করছেন যে আপনার ভোটার আপনাকে ভোট দেবেন। আমাদের সমস্ত মানে প্রার্থীরা তাদের এলাকায় কী করছেন? তারা আমার দলে আছে, শিশিরমণি ভাইকে বাদই দিলাম, আমার দলের প্রার্থীরাও তো এলাকায়, তারা কি করছেন? তারা ভোট তো চাইছেন না, তারা জনগণের পাশাপাশি থাকার চেষ্টা করছেন। তারেক রহমান এখানে অফিসে বসছেন, তার আমাদের সম্মানিত চেয়ারম্যান, তিনি তার দলীয় কার্যক্রম সম্পাদন করছেন, কিন্তু তার তো আমাদের তো মূল কাজ এখন একটা ভোটারের সাথেও কানেকশন ডেভেলপ করা, যে কানেকশনটা আছে ওটা রিবিল্ড করা, ওটাকে রিইগনাইট করা। কাজে এই জায়গাটায় সফরটা কিন্তু সেফ সফরই ছিল। যাই হোক, নির্বাচন কমিশন যে যখন এই অনুরোধটা জানান তখন আমাদের সম্মানিত চেয়ারম্যান সেটাতে সম্মতি জানান এবং এটার প্রতি সম্মতি প্রদানের কাজে এই জিনিসটা আমার মনে হয় যে একটু ধন্যবাদের একটা ক্ষুদ্র কণা হলেও আমাদের সম্মানিত চেয়ারম্যানের প্রাপ্য। কারণ এটা কিন্তু জোরের বিষয় নয়, এটা ক্যান্সেল করার বিষয় নয়, এটা দাবিও নয়, এটা একটা জেন্টলম্যান মানে বিহেভিয়ার যেটা অ্যাপ্রিসিয়েটেড হওয়া উচিত। আচ্ছা, এইবার ছোট্ট করে শেষ করে ফেলি যে রাজনৈতিক একটা নিষ্ঠুরতা আছে। নিষ্ঠুরতা হচ্ছে পরিস্থিতি যদি আমার অনুকূলে যায়, ওই স্বাভাবিক ওই পরিস্থিতিও আপনার কাছে তখন খারাপ লাগবে যখন আমরা ভোটের মাঠে থাকবো। এটা হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা। তো গত 1-1.5 মাসে আমরা এই ঢাকা শহরকে 3টা গণজমায়েতের ভার সইতে দেখেছি। এর মধ্যে কোনোটা স্বস্তির আছে, কোনোটা বিষাদের আছে। প্রথমেই যদি আনেন ওসমান হাদির জানাজা, বিশাল জমায়েত ঢাকায়, শুধু তার পার্টির লোকজন ওখানে ছিল না, তারটা তো খুব একটা পার্টি নয়, একটা ফোরামের মতো, ইনকিলাব মঞ্চ, সব দলের মানুষ তার ওখানে জানাজায় গেছেন। পরবর্তীতে বিএনপির এখনকার চেয়ারম্যান, ততক্ষণ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন, আরেকটা বিশাল জমায়েতে ঢাকা শহরে। তার পরবর্তীতে তৃতীয় জমায়েতটা আবার বিষাদের, বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং দাফন। তো এই জমায়েতের যেই জের অথবা ফল, সেগুলো বিএনপিকে একটা সুবিধাজনক অবস্থায় এনে দিয়েছে, অন্তত নির্বাচন সামনে রেখে। স্বাভাবিকভাবেই জামাতে ইসলামের কাছে সেটা খুব ভালো লাগার কথা নয়। আবার জামাতে ইসলামী নিজেও কিন্তু তারেক রহমান সাহেবের প্রতি যে সমবেদনা দেখিয়েছেন, শোক বইতে স্বাক্ষর করেছেন, মাঝে মধ্যে গিয়ে তাকে শক্তি জুগিয়েছেন যে তিনি যেন এই শোক সইতে পারেন। কিন্তু পরক্ষণে দেখা গেল আবার বেরিয়ে এসে তারা কিছু ত্রুটি বিচ্যুতি কিন্তু ধরছে। অর্থাৎ একদিকে শোকও জানাচ্ছে, সমবেদনাও জানাচ্ছে, আবার আরেকদিকে যখন ত্রুটি বিচ্যুতি ধরছে, সেটা কিন্তু আরেক রাজনীতি। এই রাজনীতি থেকে আমাদের খুব একটা নিস্তার পাওয়ার বাস্তবতাও নেই। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।